প্রচুর মায়েরা ফোন করছে সন্তানকে মেরে ফেলবে, আমি না বুঝতে পারছি না। আমি বলছি এদেরকে ভালো করে নেন, ভালো করে নেন। না, মেরেই ফেলতে হবে, এত অত্যাচার, এত ইয়ে করে মেরে দিতে হবে, আপনি মেরে ফেলুন। এই মানুষের মেন্টালিটিটা মানে এতটা পাওয়ারফুল দিন, মানে তোমাকে বলে আমি বোঝাতে পারবো না। এই যে কৌশিকী অমাবস্যার দিনে আগামী মানে গত বছরগুলোতে যে কটা আমি ক্লায়েন্টদের কাজ করেছি, মানে 100-200% রেজাল্ট পেয়েছে প্রত্যেকটা ক্লায়েন্ট। দেখা যাচ্ছে ছেলেটি বা মেয়েটি যথেষ্ট এডুকেটেড এবং সুন্দর, সব দিক দিয়েই ভালো, কিন্তু দেখছে বিয়ে আর হচ্ছে না। সব দেখতে আসছে চলে যাচ্ছে, দেখতে আসছে চলে যাচ্ছে। আবার কারি কারি তো দেখতেই আসে না, সম্বন্ধ আসেই না। তো জন্মছকে কিছু ডিফেক্ট থাকে, আবার কাউরির লোক দ্বারা ক্রিয়েট করা, মানে কেউ বেঁধে রেখেছে বিয়ে এটার জন্য। এগুলো এই কৌশিকী অমাবস্যায় কাজ করা হয় এবং এগুলো 100% সাকসেসফুল হয়। সেই ছেলেটি কোনো এক তান্ত্রিকের কাছে গেছিল যে এটা আর আমি সহ্য করতে পারছি না, একে পুরো সরিয়ে দিতে হবে পৃথিবী থেকে। কারণ জোর করে সে সরাতে পারছে না, কারণ সরাতে গেলে সে লিগাল অ্যাকশন নেবে, থানা পুলিশ অমুক তমুক অনেক কিছু হবে, তার চাকরি নিয়ে টানাটানি হবে। তখন সে একটা সোজা রাস্তা পেয়ে গেল, বউটিকে বান মেরে মেরে ফেলে। ভালো চলছিল ম্যাম, হঠাৎ করে দেখছি আমার বিজনেসটা একদম বন্ধ হয়ে গেল, এবার তো সব উঠে গেল, কি করব, এরকম অনেক ফোন এসছে। ক্লায়েন্ট তো এসেছেই। তো এই ধরনের মানুষ প্রচুর দেখে, যাদের সত্যি সত্যি বিজনেস নিয়ে প্রবলেমে পড়ে যাচ্ছে। তারা যদি যোগাযোগ করে এই কৌশিকী অমাবস্যার আগে, 10ই সেপ্টেম্বরের আগে, আশা করি তাদের কপাল খুলেছে। অমাবস্যার আগের দিন দুটো কই মাছ বা দুটো লাঠা মাছ বা দুটো শোল মাছ কিনে এনে রেখে দেবে, সারা রাত থাকবে। পরের দিন অমাবস্যা চলাকালীন কোনো নদীতে প্রবাহিত জল হতে হবে, সেটা প্রবাহিত জলে মাছ দুটোকে ধূপ প্রদীপ দেখিয়ে মনের কথা জানিয়ে যে আমার যেন বাধা এই সাথেই প্রবাহিত হয়ে যায়, এই জলের সাথেই যেন প্রবাহিত হয়ে যায় বলে মাছ দুটোকে জলে ছেড়ে দিয়ে আসতে হবে, আর পিছনে তাকাতে হবে। তো নমস্কার বন্ধুরা, কেকে পডকাস্ট আবার স্বাগত জানাই আপনাদেরকে। আজকে কি বিষয়ে কথা হবে তাই জন্য তো ক্লিক করেছেন। হ্যাঁ, আমাদেরকে আজকের ঘটনা বা আজকের যে বিষয়টা কে বলছেন, গায়ত্রী মাতা। তিনি আজকে আমাদেরকে বলবে কৌশিকী অমাবস্যার বৈশিষ্ট্য, তারাপীঠ মহাশ্মশানের কিছু অলৌকিক ঘটনা এবং কেন আজকালকার দিনের ছেলেরা এত অবাধ্য হয়ে যাচ্ছে। এর কারণ কি মা বাবা, না এর কারণ কি কোনো রকম তন্ত্রের ক্রিয়া? প্রত্যেকটা বিষয় ম্যাম কিন্তু আজকে আমাদের সাথে শেয়ার করেছেন এবং কৌশিকী অমাবস্যায় সব রকম কাজ করা যায়। হ্যাঁ, আপনারা কিন্তু দয়া করে ম্যামকে খারাপ কাজের জন্য ফোন করবেন না, যেটা সম্ভব সেই জন্য কল করবেন। এবং আপনাদেরকে আমি কিছু কথা বলি যেটা আমাদের মনে হয় আপনাদের শোনা খুব দরকার। ভালো সময় ম্যামের সাথে যোগাযোগ করলে আপনার সময়টা কিন্তু আরও দ্বিগুণ তিনগুণ ভালো হতে পারে। খারাপ সময় একেবারে রসাতলে চলে যাওয়ার পর সঙ্গে সঙ্গে যদি কন্ট্যাক্ট কাজ করতে সময় লাগবেই। তাই জন্য বলবো, ভালো সময় আছেন, ভালো কাজ করছেন, ম্যামের সাথে আপনাকে কন্ট্যাক্ট করতে হবে সব রকম বিষয়। যেটাতে আপনার অসুবিধা মনে হচ্ছে, বিয়ে হচ্ছে না থেকে শুরু করে সন্তান হচ্ছে না, সেখান থেকেও ম্যাম অনেকভাবে আপনাদেরকে হেল্প করবে। তো আপনারা জানেন সারা বিশ্বের বাঙালির কাছে এরকম ভালো তথ্য দেওয়ার জন্য যে নাম্বারটা ব্লিঙ্ক করছে সেই নাম্বারে কল করে এখানে আসতে হবে। বসে আপনি দুজনেই কথা বলবো, বা ধরুন কোনো রকম প্রেডিকশন চাইছেন বা স্পিরিচুয়াল গাইডেন্স চাইছেন বা প্রমোশনাল কোনো কাজ করতে চাইছেন, তার জন্য এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন আর ডাইরেক্ট ম্যামের কাছে। কেমন আছেন ম্যাম? এই চলছে, ঈশ্বরের কৃপায় ভালোই আছি। থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ। আর আজকে আমরা যে টপিকটা হচ্ছে ম্যাম, কৌশিকী অমাবস্যা। এবং কৌশিকী অমাবস্যা দেখতে গেলে খুবই জাগ্রত একটা সময়, যেখানে সব রকমের কাজ হয়। ম্যাম, প্রথমে আপনার কাছে জানতে চাই ম্যাম, এর হিস্ট্রিটা কি আছে, কিভাবে কৌশিকী কাজ, অমাবস্যার হ্যাঁ হিস্ট্রি। হিস্ট্রিটা কিভাবে এটা শুরু হলো এবং সেটাকে অমাবস্যা কিভাবে দেওয়া হয়েছে, মানে যেটা আমাদের সাধারণ মানুষের প্রশ্ন থাকে, একদম যদি রাখেন একটু। অনেকেই জানে না কৌশিকী অমাবস্যা সম্বন্ধে, আবার অনেকেই জেনে গেছে এত বছর ধরে জানে। এই কৌশিকী অমাবস্যার দিনটা তো বছরে একবার আসে, ভাদ্র মাসে হয় কৌশিকী অমাবস্যা। এই দিনটা মানে এতটা পাওয়ারফুল দিন, মানে তোমাকে বলে আমি বোঝাতে পারবো না। এই যে কৌশিকী অমাবস্যার দিনে আগামী মানে গত বছরগুলোতে যে কটা আমি ক্লায়েন্টদের কাজ করেছি, মানে 100-200% রেজাল্ট পেয়েছে
প্রত্যেকটা ক্লায়েন্ট। আর এই অমাবস্যায় বলা হয় কি, স্বর্গ আর নরকের রাস্তা দরজা খুলে যায় একটা টাইমের জন্য। আর এই দিনই তারাপীঠে বামাখ্যাপা তারামাকে দর্শন পেয়েছিলেন। এই জন্য মানে কি এই দিনটা কৌশিকী অমাবস্যা? এই দিনটা কৌশিকী অমাবস্যা, মানে এই দিনটার পাওয়ার তারাপীঠে মারাত্মক থাকে। সাধক সাধিকারা, যত সাধক সাধিকারা তান্ত্রিক আছে, সবাই এই দিন তারাপীঠে সাধনার জন্য যায়, নিজেদের পাওয়ার বাড়ানোর জন্য। যেহেতু স্বর্গ নরকের দরজা খুলে যায়, তো ওই সময় তুমি যা ম্যানিফেস্ট করবে, যা চাইবে মায়ের কাছে, তোমার মানে মা দিতে বাধ্য এবং দেয়, এটা একদম প্রমাণিত। গত বছর কৌশিকী অমাবস্যায় এটা হচ্ছে তন্ত্রক্রিয়া গুপ্তবিদ্যা। আমি কিন্তু কোনো ওই শো আপ করার জন্য 10টা ক্লায়েন্ট ওই ওখানে বসিয়ে গ্যাদারিং করে দুনিয়া, মানে ওখানে কোটি কোটি লোকের আগমন হয়। প্রত্যেকবার তুমি শুনবে, পেপারে নিউজে দেখবে যে তারাপীঠে এত কোটি লোক ওই দিনকে ওখানে সমাগম হয়েছিল। তা এত লোকের মধ্যে তো তোমার সাধনা হ্যাম্পার হবে। তুমি যদি শ্মশানে ঢোকো, তুমি ঢুকতে পারবে না, মানে এত ভিড়। তার মধ্যে সব যারা জ্যোতিষতান্ত্রিক সব আছে ওখানে যজ্ঞ করছে। তো আমি যেহেতু আমার গুরুর বলাই আছে, যেহেতু এটা গুপ্তবিদ্যা, কখনো তুমি শো আপ করতে যাবে না, ক্লায়েন্টকে ধরে ধরে নিয়ে গিয়ে তোমার সামনে বসিয়ে ওং হ্রিং হুং ফট তারা দেব্যই সহা বলে তাকে কিছু করাতে যাবে না। আমার গুরু বলেন, তোমাকে আমি যা শিখিয়েছি তুমি সেটা শো আপ করবে না কখনো। তোমার কাজ এটা গুপ্ত কাজ, তুমি গুপ্তভাবেই করবে। আর আমি সেটাই করি। অনেক ক্লায়েন্ট বলে যে আমি তো প্রেজেন্ট ছিলাম না, আমি তো দেখলাম না। তুমি যদি দেখো, তুমি যদি প্রেজেন্ট থাকো, তাহলে কাজের দায়িত্বটা তোমাকেই নিতে হবে, আমি নেব না। তন্ত্র মানেই গুচ্ছবিদ্যা, গুপ্তবিদ্যা। এখানে কিন্তু দেখিয়ে কিছু করা যাবে না। অ্যাপ্লাই। ম্যাম এই সময় কেমন কেমন কাজ হয় ম্যাম? এই কৌশিকী অমাবস্যায় সব ধরনের কাজ হয়। হেন কোনো কাজ নেই যে এই অমাবস্যায় হয় না এবং সেটা অসফল হয়। সেটা তোমার জন্মছকে যে আমাদের বিভিন্ন রকমের দোষগুলো থাকে, যোগগুলো থাকে, নেগেটিভ ইয়েগুলো থাকে, যেমন মাঙ্গলিক দোষ, গ্রহণ দোষ, কালসর্প দোষ, বিভিন্ন টাইপের যেগুলো থাকে। তারপরে তোমার বিভিন্ন পাপগ্রহের যেগুলো দশা অন্তর্দশা চলে, রাহুর মহাদশা, রাহুর অন্তর্দশা, শনির দ্বারা পীড়িত, শনির মহাদশা চলছে, 7.5 চলছে, মানে এগুলো কাটানো হয়। কার বিয়ে হচ্ছে না, বিয়েতে বাধা, কেউ হয় আসছে তার বিয়ে, পাশের বাড়ির লোক বা আত্মীয়রা তন্ত্র মন্ত্র করে বেঁধে রেখেছে, বিয়ে হতে দিচ্ছে না। দেখা যাচ্ছে ছেলেটি বা মেয়েটি যথেষ্ট এডুকেটেড এবং সুন্দর, সব দিক দিয়েই ভালো, কিন্তু দেখছে বিয়ে আর হচ্ছে না। সব দেখতে আসছে চলে যাচ্ছে, দেখতে আসছে চলে যাচ্ছে। আবার কারি কারি তো দেখতেই আসে না, সম্বন্ধ আসেই না। তো জন্মছকে কিছু ডিফেক্ট থাকে, আবার কাউরির লোক দ্বারা ক্রিয়েট করা, মানে কেউ বেঁধে রেখেছে বিয়ে, এটার জন্য। এগুলো এই কৌশিকী অমাবস্যায় কাজ করা হয় এবং এগুলো 100% সাকসেসফুল হয়। তো কৌশিকী অমাবস্যা আমাদের প্রত্যেক ভাদ্র মাসে হয়। এবারে পড়েছে তোমার 10ই সেপ্টেম্বর, বৃহস্পতিবার। এর যোগ শুরু হচ্ছে সকাল 10টা 10 মিনিট থেকে, অমাবস্যা লেগে যাবে। আর এটা ছাড়বে হচ্ছে পরের দিন 11ই সেপ্টেম্বর সকাল 8টা 58 মিনিটে ছেড়ে যাবে। এই অমাবস্যাটা লং টাইম থাকে, দীর্ঘক্ষণ থাকে এই অমাবস্যাটা, কৌশিকী অমাবস্যাটা। ম্যাম আপনি আগে একটা পডকাস্ট করেছিলেন, সেখানে অনেক রকমের আপনার কাছে কোয়ারি এসছে, যেটা হচ্ছে ম্যাম বান মারার কোয়ারি প্রচুর এসছে। আর অনেক রকমের কোয়ারি আসে যে কাজগুলো একটু মানে বাজে কাজের উপর ধরা হয়ে থাকে। তো ম্যাম কৌশিকী অমাবস্যায় এই বান মারা, মারণ ক্রিয়া, উচাটন, বিদ্বেষণ বা যা যা আছে, এই ক্রিয়াগুলো কি কার্যকর হয়? কার্যকর অবশ্যই হয়, কিন্তু আমি এই অমাবস্যার দিনে কোনো বান মারার কাজ করি না। কারণ বান মারার কাজ করলে যে সাধক বা সাধিকা এই কাজটা করছে তাকে কিন্তু অনেক কুফল নিতে হয়, তার জন্য অনেক প্রসেসের মধ্যে দিয়ে যেতে হয়। তো এই এই বিশেষ বিশেষ যোগগুলোতে আমি শুভ কাজগুলো করে থাকি, মানুষের উপকারের জন্য, মঙ্গলের জন্য যে কাজগুলো, সেগুলোই করে থাকি। বললাম যার বিয়ে হচ্ছে না, কারোর বিয়ে হচ্ছে না, কেউ চাকরি পাচ্ছে না,
কারোর ব্যবসা হয়তো বেঁধে রেখেছে, ব্যবসায় উন্নতি হচ্ছে না কোনো কারণে, সেটা ভাগ্যের চক্করেই হোক বা শত্রুর চক্করেই হোক, ব্যবসা কিছুতেই বাড়াতে পারছে না, রোজগার হচ্ছে না। এই কাজগুলো, এই ধরনের অমাবস্যা পেলে খুব ভালো রেজাল্ট পাওয়া যায়। মারণ ক্রিয়া কি হয়? মানে ধরুন আজকে আপনি করবেন না আমি জানি, আপনি খারাপ কাজ হুম করেন না। হুম যারা এই ধরনের কাজ করে তারা সেটা কি সফল হয়? এরকম এত বাজে ক্রিয়াটা? দেখো, সফল হয়, কারণ যাদেরকে বান মেরেছে, এরকম প্রচুর ক্লায়েন্ট আমার কাছে এসছে যাদেরকে বান মারা হয়েছে, বোঝা গেল? বিছানাগত করে দিয়েছে, সে খেতে পারে না, উঠতে পারে না, চলতে পারে না, তার শরীরে সর্বক্ষণ জ্বালা যন্ত্রণা হয়, প্রচুর ডাক্তারের কাছে ঘুরে ঘুরে আসে, ডাক্তার মেডিসিন দেয় আর খায় আর শুয়ে থাকে, কিন্তু কোনো রকম সে সুস্থ হতে পারে না। একটি ক্লায়েন্টের কথা বলছি, ওর ফ্যামিলিতে তার মহিলাটির ভাসুর, তাই তো, দাদা, হাজব্যান্ডের দাদা ভাসুর। তো ভাসুর হচ্ছে তার শত্রু, ভাসুর এবং যা, তারা বান মেরে তার হাজব্যান্ডকে মেরে দিয়েছে। কারণ ডাক্তার প্রচুর দেখিয়েছে, ডাক্তারে কিছুই ধরতে পারেনি, কিডনি শুকিয়ে গেছে এবং সে মোটামুটি বললো 6 মাসের মধ্যে পুরো ডেথ হয়ে গেছে। মানে যে মানুষটা এরকম, ধর তোমার মতো চেহারা ছিল, আস্তে আস্তে এরকম হয়ে গেছে। তার মানে তার ভেতর থেকে সব টেনে নিয়েছে এবং তার 2টো কিডনি ড্যামেজ হয়ে গেল। মানে বললো 6 মাসের মধ্যে চোখের সামনে সেই ডেথ হয়ে গেল অকারণে। তারপরে কিছু কিছু মানে সিমটম, তাদের কথাবার্তা, এগুলো ওরা ক্যালকুলেশন করে তখন ওরা বুঝতে পারলো যে তাহলে ওরাই কিছু করেছে, না হলে এই মানুষটা এইভাবে মরে যাওয়ার কথা না। তাহলে বান তো মেরেছে। আরেকটি কেস বলছি, শ্বশুর বাড়িতে বউটি, বউ একটা, তার শ্বশুর বাড়ি থেকে বান মেরেছে তাকে। কে বান মেরেছে? তার হাজব্যান্ড। হাজব্যান্ড বান মেরেছে, কারণ কি? হাজব্যান্ডের বাইরে একটা রিলেশন আছে এবং সেটা ওই মেয়েটি জানতে পেরেছিল। জানতে পারার পরে, স্বাভাবিক, কোনো ওয়াইফ যদি জানতে পারে যে তার হাজব্যান্ড এক্সট্রা ম্যারিজুয়াল রিলেশনশিপে আছে, কোনো মেয়ে সেটা সহ্য করবে না। তো জানার পরে কি হলো, মেয়েটি বাড়িতে বিশাল অশান্তি করতো। ছেলেটি কোথাও বেরোলে, অফিসেই যাক বা যে কোনো কোথাও যায়, তখনও বিভিন্ন রকমের বাজে ভাষা বলতো, তাকে আটকাতো, তার কাজ হ্যাম্পার হচ্ছিল, তাকে ধরো অফিসে বেরোচ্ছে, অফিসে বেরোতে দেবে না, বা অফিসে গেছে সে বারবার ফোন করছে, ডিস্টার্ব করছে, নোংরা নোংরা কথা বলছে, এগুলো চলতেই থাকছিল। এর ফলে কি, ওই ছেলেটি আরো বেশি বিরক্ত হয়ে গেল তার ওয়াইফের ওপরে। তখন সেই ছেলেটি কোনো এক তান্ত্রিকের কাছে গেছিল যে এটা আর আমি সহ্য করতে পারছি না, একে পুরো সরিয়ে দিতে হবে পৃথিবী থেকে। কারণ জোর করে সে সরাতে পারছে না, কারণ সরাতে গেলে সে লিগাল অ্যাকশন নেবে, থানা পুলিশ অমুক তমুক অনেক কিছু হবে, তার চাকরি নিয়ে টানাটানি হবে। তখন সে একটা সোজা রাস্তা পেয়ে গেল, বউটিকে বান মেরে মেরে ফেলে দাও। তো সেই বউয়ের মা আমার কাছে এসেছিলেন, সে পুরো হিস্ট্রিটা বলল এবং আমিও দেখলাম তার জন্মছকে, মেয়েটির জন্মছকেও চকটাও ভালো ছিল না, সে মাঙ্গলিক ছিল, অষ্টমে মঙ্গল বসেছিল রাহুর সাথে, মানে তার এরকমটা হওয়ার কথা, হবে লাইফে। তখন তাই শেষ অবস্থা, প্রচুর ডাক্তার দেখিয়েছে, দেখিয়ে ডাক্তারে কি করবে, আরো ওষুধ দেবে, তো সেই ওষুধগুলো খেয়ে মানুষ আরো বেশি অসুস্থ হয়ে যায়, কারণ সেই ওষুধগুলো তার লাগবে না। কিন্তু যেহেতু ডাক্তারের কাছে যাবে, তো ডাক্তার কিছু না কিছু তোমাকে ওষুধ দিয়েই দেবে, সেটা তোমাকে খেতে হবে। এই করে করে মেয়েটি আরো বেশি কন্ডিশন মানে ডেটোরেট করেছিল, না বাঁচার মতন, একেবারে না বাঁচার মতন। তো দেখলাম সঙ্গে সঙ্গে, আমি বললাম ঠিক আছে, আমি চেষ্টা করছি, আমি কিন্তু কথা দিতে পারছি না, কারণ একদম লাস্ট স্টেজে চলে এসছে আপনার মেয়ে। তো তখন তখন ওর মা শ্বশুর বাড়ি থেকে অলরেডি মেয়েকে নিয়ে এসছে। তারপরে বান কাটানো কাজ করে মেয়েটিকে আস্তে আস্তে, তবে আমি যেদিন কাজ করেছি তার পরের দিনই
ওর মা ফোন করে বলছে মেয়ে উঠে বসেছে, তাকাচ্ছে, জল খাচ্ছে, খাবারও খাচ্ছে একদিনেই। আর বান কাটানো কেসগুলো মানে আমি আমি মানে আমার গুরুদেবের কৃপায় প্লাস মায়ের কৃপায় খুব মানে পজিটিভ হয়ে যায় এটা, ফলে অনেক মানুষ বেঁচে যায়। ম্যাম এর কারণটা এটাও হতে পারে যে আপনি কোনো খারাপ কাজ করেন না, এটাও তো একটা আপনার কাছে প্লাস পয়েন্ট। আপনার কাছে কাটানোটাই বেশি হুম হুম হয়েছে, এবং আগের পডকাস্টেও আমি সবসময় কাটানোটা শুনেছি। একদম। ম্যাম একটা কথা বলুন তো, এই কৌশিকী অমাবস্যায় কেউ বিজনেসটা ভালো করতে চাইছে, দেখুন আপনার কাছে যারা যারা আসে বা জ্যোতিষ তান্ত্রিকে যারা যায়, তারা খারাপ সময় যায়। হুম, অবশ্যই। ধরুন ভালো সময় কেউ চাইছে আরো বিজনেসটা বাড়াতে চাইছে, হুম বা এরকমও ধরুন যারা খারাপ হয়ে গেছে বিজনেসটা, বা কেউ বার্ন মেরেছে বিজনেসে, হয় এরকম হুম বিজনেস বেঁধে রাখে, বিজনেস বেঁধে তন্ত্রক্রিয়া করে রাখে, বা বেঁধে দেয়, সে আর কোনো মতে কাস্টমার আসবে না। একদমই হুম। একদমই, তো সেখান থেকেও তো এই সময়টা ভালো হয়। হ্যাঁ, একদম বললাম না যে বিজনেসের জন্য তো মারাত্মক সময়। এরকম অনেক মানুষ আছে, আমাকে ফোনও করছে অনেকে যে বিজনেসটা ভালো চলছিল ম্যাম, হঠাৎ করে দেখছি আমার বিজনেসটা একদম বন্ধ হয়ে গেল, এবার তো সব উঠে উঠে গেল, কি করব? এরকম অনেক ফোন এসছে, ক্লায়েন্ট তো এসেছেই। তো এই ধরনের মানুষ প্রচুর দেখে, যাদের সত্যি সত্যি বিজনেস নিয়ে প্রবলেমে পড়ে যাচ্ছে, তারা যদি যোগাযোগ করে এই কৌশিকী অমাবস্যার আগে, 10ই সেপ্টেম্বরের আগে, আশা করি তাদের কপাল খুলে যাবে। দেখো, কৌশিকী অমাবস্যা কে দেবী হচ্ছে কৌশিকী, দেবী কৌশিকীকে মহামায়ারই একটা রূপ, হুম। মহামায়ারই একটা রূপ হচ্ছে দেবী কৌশিকী। শুম্ভ নিশুম্ভকে বধ করার জন্য এই দেবী কৌশিকীর আবির্ভাব হয়েছিল। শুম্ভ নিশুম্ভ যখন মানুষের ওপরে এবং দেবতাদের ওপরে খুব অত্যাচার করছে, তাদেরকে দমন করার জন্য কেউ ছিল না। তো কে দমন করতে পারবে? যে দমন করতে পারবে তাকে হতে হবে অজানুসম্ভিত নারী, মানে যার মাতৃগর্ভে জন্ম হয়নি, এমন কোনো নারী তাদেরকে বধ করতে পারবে। তো এমন কোনো নারী কোথায় পাবে? দেবতাদের মাথা খারাপ। তখন মা দুর্গার, ভোলেনাথ মা দুর্গার এই কৌশিকীকে সৃষ্টি করে। এই কৌশিকী তখন শুম্ভ নিশুম্ভকে বধ করে। সেটাই হচ্ছে, ওই দিনটি হলো কৌশিকী অমাবস্যা ধরা হয়। কৌশিকী অমাবস্যায় সাধক সাধিকারা যদি নিজেদের সাধনা নিয়ে এগোতে চায়, তাহলে এই দিনটা হচ্ছে সব থেকে পাওয়ারফুল দিন নিজেকে পাওয়ারফুল করতে। ধরো তুমি আমার কাছে এসছো, আমি ফুলই দিই, মাটি দিই, জলই দিই, আমার যদি সেই পাওয়ার থাকে, সেটাতেই তোমার সমস্যা থেকে উদ্ধার হয়ে যাবে। যাই দিই, এটা সাধারণ মানুষ যদি দেয় হবে? হবে না, না। কারণ তার কাছে সেই পাওয়ারটা নেই। তো নিজেকে সেই চুম্বকের মতো তৈরি করতে হবে সাধনার মাধ্যমে, যাতে মানুষ উপকার পায়। আচ্ছা, আমি একটা টোটকা বলে দিই নিশ্চয়ই। মানুষের জন্য, সবাই তো নিশ্চয়ই। টোটকা খুব পছন্দ করে, চাই। তো অমাবস্যায় যাদের সমস্ত ধরো কাজ আটকে আছে, যে কোনো কাজ হতে পারে, আটকে যাচ্ছে, কিছুতেই ক্লিয়ার হচ্ছে না, যখনই করতে যাচ্ছে বাধা পড়ে যাচ্ছে, যারা ব্যবসায় উন্নতি করতে চাইছে, বাধা কাটাতে চাইছে, তারা এই উপায়টি যদি করতে পারে খুব ভালো রেজাল্ট পাবে। সেটা হচ্ছে অমাবস্যার আগের দিন দুটো কই মাছ বা দুটো লাঠা মাছ বা দুটো শোল মাছ কিনে এনে রেখে দেবে, সারা রাত থাকবে। পরের দিন অমাবস্যা চলাকালীন কোনো নদীতে, প্রবাহিত জল হতে হবে সেটা, প্রবাহিত জলে মাছ দুটোকে ধূপ প্রদীপ দেখিয়ে মনের কথা জানিয়ে যে আমার যেন বাধা এই সাথেই প্রবাহিত হয়ে যায়, এই জলের সাথেই যেন প্রবাহিত হয়ে যায় বলে মাছ দুটোকে জলে ছেড়ে দিয়ে আসতে হবে, আর পিছনে তাকাতে হবে না। এটি করলে পারে বাধা 100% কাটবে। এই উপায়টা যদি কেউ করতে পারে, বদ্ধ জলে দিলে হবে না, প্রবাহিত জল, যেখানে জলের ফ্লো হচ্ছে, যেটা নদী হতে পারে, বিল হতে পারে, খাল হতে পারে, বদ্ধ জলে হবে না, প্রবাহিত জল লাগবে। এটা যে কোনো অমাবস্যাতেই করা যেতে পারে,
করলে খুব ভালো রেজাল্ট পাওয়া যায়, যে কোনো বাধা দূর হয়ে যাবে। এই কৌশিকী অমাবস্যার আগে একটি মেয়ে আসলো তার মায়ের সাথে। এটা কি আগের বছরে? হ্যাঁ, আগের বছরের কৌশিকী অমাবস্যার কথা বলছি আমি। মেয়েটি দেখতে এত সুন্দর, মানে মা দুর্গা মতো দেখতে তাকে, এবং সে এমএ পাশ করেছে। কিন্তু মাটা এসে হাউ হাউ করে কাঁদছে। তখন মেয়েটির প্রায় 30+ এজ হয়ে গেছে। বলছে আমার মেয়ের কোনো মতেই বিয়ে দিতে পারছি না। তো বিয়ে দিতে পারছে না বলে আমি অনেক জ্যোতিষীর কাছে গেছি, দেখিয়েছি, কেউ কিচ্ছু করতে পারেনি। ফার্স্ট আমি ডেট অফ বার্থ চাইলাম, ডেট অফ বার্থটা দেখলাম। তো ডেট অফ বার্থে তার মাঙ্গলিক দোষ তো আছেই। যাই হোক, তার সাথে দেখা গেল মেয়েটিদের নিজেরই রিলেটিভ মেয়েটির বিয়ে বেঁধে রেখেছে, যার ফলে বিয়ে, তার 30+ এজ হয়ে গেছে, বিয়ে কিছুতেই হচ্ছে না। বলছে আমি অনেক অনেক তান্ত্রিক জ্যোতিষ দেখিয়েছি, মা কিছুতেই এটা হয়নি, হচ্ছে না। আর ঠিক আছে, আপনি তো অনেক বড় বড় জায়গায় গেছেন, বলছেন অনেক অনেক টাকা খরচও করেছেন, তো আমার কাছে আসতে হলে কি, মায়ের কৃপা না হলে আমার কাছে কেউ আসতে পারে না। যতক্ষণ না মা চাইবে ততক্ষণ আমার কাছে পৌঁছানো অত সোজা ব্যাপার নয়। তো আপনি যখন পৌঁছেছেন মানে আপনার কাজ নিশ্চয়ই হবে, এইটুকু ভরসা দিতে পারি আমি। আর ভালো সময় এসছেন, সামনেই যে কৌশিকী অমাবস্যাটা আছে। তো কৌশিকী অমাবস্যায় আমি কাজ করে দিলাম মেয়েটির। তার ঠিক 15 থেকে 20 দিনের মধ্যে তার সম্বন্ধ আসলো। 1.5 মাসের মাথায় সেই ছেলের সঙ্গে বিয়ে হয়ে গেল, এবং সম্বন্ধ আসলো, ছেলেটি প্রফেসর। ছেলেটিও তেমনি দেখতেও সুন্দর, এডুকেটেড, সম্ভ্রান্ত পরিবার, বিয়ে হলো। তো বিয়ের পরে এসেছিল মেয়েটি, হাজব্যান্ডকে নিয়ে এসেছিল আমার জন্য, সুন্দর শাড়ি মিষ্টি এগুলো নিয়ে দেখা করতে এসেছিল। তখনও সে কেঁদে ফেলেছে, বলছে মা তোমার কাছে যদি না আসতে পারতাম তাহলে আমার বিয়েটাই হতো না, যা করে রেখেছিল আমার। আমি বললাম সবই মায়ের কৃপা, মা চাইনি এতদিন তুমি আসতে পারোনি, চেয়েছে এসছো, বিয়ে হয়েছে, ভালো থাকো, সুখে থাকো। বিজনেস নিয়ে, হ্যাঁ ম্যাম কিছু হ্যাঁ, বলছেন? আর ওই বিজনেসের কথাই বলতে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, মানে এসে তো প্রচুর, তবু আমি হুম, তার মধ্যে থেকে একটা দুটো তোমাকে বলছি। নিশ্চয়ই। বিজনেস নিয়ে এসছে আমার কালীঘাট চেম্বারে ছেলেটি আসলো। হুম। গড়িয়া টড়িয়ার ওইদিকেই বিশাল বড় ওষুধের বিজনেস, ডিলারশিপ, মানে কোটি কোটি টাকার ব্যাপার, ওদের লেনদেন ছিল। তো বিজনেসে তার ওয়াইফ ইনভলভ ছিল, এবং যে একটা কর্মচারী ছিল, তাদের মেইন কর্মচারী যেটা, তার সাথে তার ওয়াইফের রিলেশন ছিল। সেই ছেলেটি বড় চাকরিও করতো, বিজনেসটা চলছে প্লাস চাকরিও সে করতো। এইবার দেখা গেল ওই ছেলেটি চাইছে ওর ওয়াইফকে মানে বিয়ে করে ও পুরো প্রপার্টিটা ওর নামে করে নিতে। বাহ। এর জন্য ওই ছেলেটিকে সে বান মেরে দিয়েছে, মালিককেই? মালিককে। তার ওয়াইফের সঙ্গে সে বিয়ে করবে, তার সঙ্গে তার অ্যাফেয়ার আছে, আর বিজনেসের পুরোটা সে নেবে। ফলে ওই ছেলেটিকে সে বান মেরেছে। ফলে ছেলেটি অসুস্থ হয়ে গেছে, তার এবং বিজনেসও ডাউন হয়ে গেছে। বলছে যে আগে যা সেল ছিল, যা ইনকাম ছিল, তার হাফে চলে এসছে। আর ছেলেটি ভীষণ অসুস্থ, পেটে অসহ্য যন্ত্রণা। বলছে আমি কিছু খেতে পারলেই বমি হয়ে যাচ্ছে, ডাক্তার দেখে দেখে পুরো ফেড আপ হয়ে গেছি, ডাক্তারে কিছু করতে পারেনি, তখন আমি আপনার কাছে এসছি দেখে। ম্যাম এই যে আগে যেটা ঘটনাটা বললো না, যে যে কর্মচারী বান মেরেছে, এটা কি আপনি বলেছিলেন? হ্যাঁ ছক দেখে বোঝা যাচ্ছে এটা? হ্যাঁ, ছক দেখে তার বিচার করতে হয়, সংখ্যা দিয়ে বিচার টিচার করে দেখলাম আর উনি বুঝতে পেরেছিলেন? শত্রুকে, দেখলাম যে কে এটা করেছে বা শত্রুটাই বা কে। হুম, হ্যাঁ, তবে ছেলেটা বুঝতে পেরেছিল যে ওয়াইফের সঙ্গে ওর একটা রিলেশন চলছে, সে জেনে গেছিল হুম, ছেলেটা হুম, অলরেডি। হুম, হুম, হুম। কতদিন এগুলো চাপা থাকবে, একটা না একটা সময় তো মানুষ বুঝতে রিভিল পারে, হবেই এটা। এটা সব ক্ষেত্রেই হবে। হুম, ছেলেটি জেনে গেছিল, পরেই তো আরো বেশি ওদের সমস্যা হয়ে যেত। হুম। সেই জন্য চেয়েছিল ওকে রাস্তা থেকে সরিয়ে দিতে, এবং ওকে খাবারের সঙ্গেও খাইয়েছিল, যেহেতু ঘরের লোক, কোনো সমস্যা কোনো নেই, সমস্যা নেই, বউয়ের সন্দেহ হাতে নেই। তো খেতেই হবে, তো এরকম খাইয়ে দিয়েছিল।
তখন ছেলেটিকে আমি বললাম, ছেলেটি বলছে তাই মা এতটা আমাকে মেরে ফেলতে স্বাভাবিক। দেখো তোমার বউ যদি তোমার, যখন দেখো নিজের ওয়াইফ এটা করেছে তখন শুনলে তার কিরকম লাগলো, সেই মুহূর্তটা সে কি ফিল করতে পারলো। সত্যি এটা কিন্তু খুব মানে ছেলেটি পুরো কেঁদে ফেলেছে, বলছে মা জানেন আমি ওকে এত ভালোবাসি। লাভ ম্যারেজ ওনাদের। হ্যাঁ, বলছে আমি এত ভালোবাসি আমার ওয়াইফকে, আপনাকে বলে বোঝাতে পারবো না। এবং পুরো স্বাধীন, পুরো বিজনেস ওর ওপরে ছেড়ে দিয়েছি, টাকা পয়সা ও ইচ্ছা মতন খরচ করে, ওর যেটা খুশি সেটা করে, আমি কোনোদিন জিজ্ঞাসাও করি না কোথায় কি হলো। সেই ওয়াইফ অন্য পুরুষের সাথে ইনভলভ হয়ে তার নিজের হাজবেন্ডকে মেরে ফেলতে চাইছে। কি যুগ, কি যুগ এটা। সেটাই, যুগ তো এরকমই। তোমাকে কি বললাম যে বান মারার জন্য সব মায়েরা উঠে পড়ে লেগেছে সন্তানকে বান মেরে ফেলবে। আমার কাছে কত ফোন এসছে জানো, নিজের সন্তানকে শুধু আগের বান বারে মারতে বানটা চাইছে। না, আগের বারে হ্যাঁ, বানের ওই আগের বারে তোমার যে রিলসটা দেখেছে হ্যাঁ কি সব। অবস্থা। আমি আমি তো মানুষের মানে কি ইন্টেনশন মানুষের এখন সেটা তো আমি জানতে পারলাম। প্রচুর মায়েরা ফোন করছে সন্তানকে মেরে ফেলবে, আমি না বুঝতে পারছি না। আমি বলছি এদেরকে ভালো করে নেন, ভালো করে নেন, না মেরেই ফেলতে হবে, এত অত্যাচার এত ইয়ে করে মেরে দিতে হবে, আপনি মেরে ফেলুন। এই মানুষের মেন্টালিটি। ম্যাম এটার কারণ এটা আপনার মনে হয় না যে একটা সময় সেই ছেলেটাই খুব বাজে কাজ করেছে বলে আজকে এই ছেলেটার উপর মায়ের একটা বিতৃষ্ণা চলে হ্যাঁ, এসে এই সে কাজটা সে হচ্ছে? তো ১০০ বার যে আজকালকার ছেলে মেয়েরা এতটাই মানে কি বলবো তোকে, ডেসপারেট হয়ে যাচ্ছে। অত্যাচারিত, মানে মা বাবার উপর অত্যাচার চালায়, সত্যিই সহ্যের সীমা থাকে না। কিন্তু তারপরেও মা হয়ে এরকমটা ভাবা যায়, মানে নিজে মরে যাওয়া যায় কিন্তু সন্তানকে মেরে ফেলবে, এটা কি ভাবা যায়? এখানে কিন্তু একটা জিনিসও প্রমাণ হয় ম্যাম, আম গাছে আম হয়, উচ্ছে গাছে উচ্ছেই হয়। মানে এটাই বোঝা যাচ্ছে যে ছেলেটা কেমন। কারণ আমি মানছি যে অনেক কষ্ট করে একটা মা কিন্তু এই কথাটা বলছে, কিন্তু হুম, হিসাব মতো দেখতে গেলে কিন্তু তাই কারণ আসছে। আশা করি আপনি আমার হতে কথাটা পারে। বুঝতে পারছেন যে হ্যাঁ, বুঝতে পেরেছি। কারণটা কি। তারাও যেমন মানে সন্তানও তেমন হয়েছে, তুমি সন্তানও সেটাই তেমনই বলতে ভাবনা চাইছো। চিন্তায়। সব ক্ষেত্রে কি সেটা হয়? আমি জানি না আপনি বেশি ফেস করেন, আমরা তো ক্লায়েন্ট না, ফেস দেখা করি যাচ্ছে না। বাবা মা সত্যিই ভালো, সত্যি তারা হুম সেই হুম সন্তানের হুম। উপরে খুব টর্চার্ড হচ্ছে, টাকা পয়সার জন্য, নেশার জন্য। আর এখন তো মেয়েদের সঙ্গে উল্টো পাল্টা রিলেশন, বদনাম, জেল হাজত, এগুলো চলছে অল্প অল্প বয়সের ছেলেদের। বাবা মা কন্ট্রোল করতে পারছে না। তুমি যেটা বললে উচ্ছে গাছে উচ্ছে হয়, আম গাছে আম হয়, এটা আমি তোমার সঙ্গে না 100% সহমত হতে পারলাম না। কেন? কারণ আমি তো অনেক মানুষকে এগুলো শুনলাম, অনেক মানুষ আমার ফোনে কনসাল্ট করলো হুম। বা চেম্বারে আসলো কেউ কেউ, কিন্তু বাবা মাগুলো যথেষ্ট ভালো, তাদের সন্তান যে এরকম হবে ভাবা যায় না। না আমি আমি একটা আপনার কথা বলি। আমি এই কথা বলার কারণটা হচ্ছে আমি কিন্তু কয়েকজন দিব্য পুরুষকেও আমি চিনি। যেমন স্বামী বিবেকানন্দ, উনি হুম, যেমনি ওনার বাবাও তেমনি ছিলেন। হুম, তার সাথে সাথে দেখতে রাজা রামমোহন রায়, উনি হুম, যেমনি ওনার বাবাও তেমনি ছিলেন। এবার আমি জানি না, আপনাকে আমি কোনোভাবে বিচার করছি না, কিন্তু আপনি হুম, কেউ হুম, খারাপও ভাববেন না। আপনার কাছে আসছে একতরফার কথা বলে। হুম, বাবা মা কষ্ট করে দেখাচ্ছে, হুম, কিন্তু ওর বাবা মা কি করেছে কর্মফল সেটা কিন্তু আমরা কোনোদিন দেখি না। না আমি হয়তো। সেই কথাটা আপনাকে আমি বলেছি ম্যাম। আমি কোনো বাবা মাকে ছোট করতে চাই হুম, না। হুম, এবং এখানে দেখা যায় বেশিরভাগ আমি নিজের চোখে দেখেছি। আমি আমার বাড়ির মধ্যে হোক, বাইরে হোক, এরকম অনেক জায়গাতেই হুম, যে আ নিজে একটা সময় সেই বাবা মাই অন্যের উপর ওরকম অত্যাচার করত। এখন সেই ছেলে বউই সেই বাবা মা, বৃদ্ধ বাবা মার সাথে সেই অত্যাচারই করছে। অত্যাচারটা করছে, এবার আমরা কি দেখতে পাচ্ছি? দেখে শিখেছে। না, বৃদ্ধ মহিলাটাকে অত্যাচার করে তার ছেলেমেয়েরা। হুম, কিন্তু ওই বৃদ্ধ মহিলার জন্য আগে অতীতটা কি করেছে সেটা কিন্তু আমরা কেউ দেখি না ম্যাম। না সে আমি আবার কাকে অত্যাচার করেছে। হ্যাঁ, আমি 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 এটা মানে আমি প্রমাণ করে দেবো, এরকম আমি মহিলা দেখেছি। মহিলা বলছি মানে শাশুড়ির কথাই বলছি। এরকম প্রচুর সে তো আছে। হয়, সে তো হয়ই, সেটা এবার বলছি আমরা না যে হয় না। এবার আমরা একতরফা কথা শুনছি। হ্যাঁ, আমরা তো একতরফা বিচার করছি বা দেখছি। ঠিক আছে? এরকম আপনাকে ছোট্ট একটা আমি আপনাকে কিন্তু কোনোভাবে জ্ঞান দিচ্ছি না। না, আমি না, না, একদম আমি বলো কিছু না, তোমার এক্সপেরিয়েন্স কথা শেয়ার বলো। করছি আমি। একদম। আমি এরকম দেখেছি আজকে বাবা ভালো পোস্টে কাজ করে, হুম, মাও একটা ঘরের ভালো সম্ভ্রান্ত ফ্যামিলির হাউসওয়াইফ, ছেলে গেছে বিগড়ে। কেন বিগড়ে গেছে? মাকে দেখছে কাজের লোকের সাথে সম্পর্ক।
বাবাকে? না, মাকে? মাকে। আচ্ছা। কারণ বাবা থাকে না। ও। বাবা একজন ভালো একটা ফরেস্ট রেঞ্জারের একটা পদে রয়েছে। হুম, 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 এবার আপনি ভেবে দেখতে পারেন যে একটা সরকারি লোক তার নিজের ঘর চালানোর জন্য হুম, হুম, সে এটা কাজটা করছে এবং তার বউ কি করছে, ঘরে থেকে ঘরে কাজের লোকের সাথে সম্পর্ক। হুম। এবার এই কথাটা কিন্তু কোনোদিন কাউকে কিছু বলতে পারবে না, কিন্তু না, ছেলেটা না, জানে কিন্তু জালে। ছেলেটা কোনোদিন কোনো জ্বালাটা ওর ভেতরে। এবার হ্যাঁ, এই যে ভেতর ভেতরে জ্বলছে, এই জ্বলাটাকেও কার্বলিক কমাবে প্রকাশ। কি করে, তখনও কি করে, অত্যাচারটা শুরু করে। একদম। আমরা কিন্তু সেটা দেখি না। আপনাকে আমি একটা ঘটনা বলি, আমি বলতে নেই, আমি নাম নেব না কোন না, না, ডিপার্টমেন্ট। একদম। উনি হচ্ছেন আমাদের ভারতবর্ষের সব থেকে সম্মানের চাকরিটা উনি করেন, আর আশা করি যারা বোঝার তারা হুম, বুঝতে পারে। হুম, তিনি কি করেন, যেখানে যেখানে পোস্টিং পান সেখানে সেখানে একটা করে বিয়ে করেন। হুম, এদিকে আবার কলকাতাতে তার বউ বাচ্চা সব আছে, ঠিক আছে। হুম, বউটা তো দোষ করেনি, না, তার না, সন্তান তো দোষ করেনি। না। একটু একটু বনগা লাইনের দিকে উনি থাকেন, আমার সাথে কথা হয়েছে। আপনি ভাবতে পারছেন যে একটা মা, মা মানে একটু হুম, একটু দিদিটাই, সে মা হয়ে সে কি করে মেনে নেবে যে আমার সাথে আমার বরের প্রেম করে সেটা বিয়ে হয়েছে। ঠিকই, হ্যাঁ। সে বিশ্বাস করে তাকে ছেড়ে দিয়েছে। বিশ্বাস করে সে একটা ভালো পোস্টে কাজ হুম, করছে, যে এদিক ওদিক ঘুরে ঘুরে সারা ভারতবর্ষ হুম, হুম, সবাই দেখছে, একটা সময় গিয়ে তার বাড়িতে হাজির হয়েছে, খোঁজ পেয়েছে, অত বড় ডিপার্টমেন্টের লোক, কোনো না হুম। কোনো ভাবে খোঁজ পেয়ে যাচ্ছে, সে তাদের তো পাবে একদিন সোর্স না আছে, একদিন। এগুলো কখনোই চাপা থাকে না। চাপা থাকে না। এবার একদিন আমরা না কি একদিন করি, এটা ফ্ল্যাশ আমরা আউট না, হবেই। আমাদের কাছে কি হয় যে ওই সীমিত টাইমের মধ্যে হুম, বলে দেয় যে এ খারাপ এ ভুল, কারণ ওয়ান একটাই তীর আমি দেখছি, হুম, হুম। দুটো যে তীর আছে সেই ছেলেটার উপর কি যাচ্ছে, মানে ভাবনার বাইরে, ম্যাম, ভাবনার বাইরে। মানে আমরা মানসিক না ভাবে এটা সে ভাবি, এই জন্য আমি এই কথাটা বললাম যে আপনাকে, যে উচ্ছে বিপথে গাছে চলে উচ্ছে, যাচ্ছে, খারাপ পথে কাঁঠাল চলে গাছে যাচ্ছে। কাঁঠাল, আম তার গাছে আম। ভেতরের জ্বালাটা সে। হ্যাঁ, এবার ও কাকে বলবে, ও কাকে হুম, বলবে, ও ও ও ও কোনোদিনই কোনো বন্ধুকে বলতে হুম, পারবে হুম, হুম, যে আমার বাবা এরকম একটা পদে রয়ে থাকা হুম, হুম, সত্ত্বেও আমার বাবা এরকম একটা বাজে কাজ করছে, আমার মা এরকম দেখতে পাচ্ছি। হুম। হ্যাঁ, তুমি এটা বললে আমি একটা বলছি, আমি একটা হ্যাঁ, ঘটনা বলছি, তোমাকে মনে পড়ে নিশ্চয়ই গেল। নিশ্চয়ই ম্যাম, আমি কিন্তু কোনোভাবে কাউকে না, মানে না, ভুল একদম না, প্রমাণ কোনোভাবে করছি না, কাউকে না। এটা বাস্তব। এটা তুমি যেটা বাস্তব বলছো হচ্ছে, সেটা বাস্তব, কারণ আমি আমরা যেটা সবসময়, বলছি সেটাও বাস্তব। সেটাও বাস্তব। বাস্তবের বাইরে গিয়ে আমরা কিছুই বলছি না। না, এবার এরকম আমি সন্তান দেখে, সন্তানই হচ্ছে সব থেকে বড় কুলাঙ্গার। হ্যাঁ, ওর জন্য পুরো ফ্যামিলি কি, পুরো হুম, মানে গোষ্ঠীটাই মানে পুরো একদম। সে তো ধূলিসাৎ আমাদের হয়ে কাছে যায়। কত সন্তান এসছে এরকম, কত সন্তানের মায়েরা এসছে, কেউ বাবারা কেউ এসছে। নেশাগ্রস্ত, হ্যাঁ, কেউ কেউ মানে মানে শেষ হয়ে যাচ্ছে নেশা করে করে, হুম, টাকা মেরে দিচ্ছে। এরকম দেখছি ম্যাম, নাকি চাকরি দেবে, নাকি 1200 টাকায় চাকরি দেবে, তাই নিয়ে নাকি দমদমে না কোথায় ধরেছে, স্ক্যাম, স্ক্যাম ধরেছে। টাকা ওর তুলেছে। মা কোথা থেকে কাজের লোক, বাড়ি বাড়ি কাজ করে, সেখান থেকে মাইনে পেয়েছে 2000 টাকা, তাই দিচ্ছে, চাকরি পাবে। চাকরি পাবে। যাদের কাছে নিয়ে তারা এসে হামলা করেছে, ভাবুন মাটা কি করবে, দিতে হচ্ছে। হ্যাঁ ম্যাম, যেটা ওইরকম, বলছিলেন। হ্যাঁ, ওরকমই একজন মহিলা, ভদ্র মহিলা হুম। এসছে। বেশি বয়স না, ওই আন্ডার 40 এরকম। তো এসে খুব ফোনে কথা হয়েছে যখন, তখনই খুব কান্নাকাটি করে। ফোনে তো আমার সাথে সবাই কথা বলে, হিস্ট্রি বলে নেয়, বলে একটু হালকা হয়ে নেয়। তো তখনও কান্নাকাটি করছে। ও তুমি যেরকম বলো ওই রকমই, ওর হাজবেন্ড খুব ভালো পোস্টে চাকরি করে। হুম, ধরো দেশের কাজ করে, ধরে নাও হুম, বুঝতে পেরেছি। ভালো পোস্টে চাকরি করে, বিভিন্ন জায়গায় পোস্টিং থাকে। ও ছেলে মেয়ের পড়াশোনার জন্য ওকে বাড়িতেই থাকতে হয়, দেশের বাড়িতে, কলকাতার মধ্যেই থাকে সে। সে কখনো ভাবতেই পারেনি, এবং তার হাজব্যান্ড তাকে এতটাই মানে কেয়ারফুল, কেয়ারিং, যে তাকেও মাটিতে পড়তে দেয় না। হুম। মানে ধরো ঘন্টা 1 ঘন্টা বাদে বাদে ফোন করে, খেয়েছো, স্নান করেছো, বাচ্চা কি করছে, তুমি কোথায়, হ্যান ত্যান। যেটা করলে মেয়েরা অন্তত গলে যায়, তো সেরকম খোঁজখবর হাজব্যান্ড নেয় এভরিডে, কোনো ঝামেলা তাদের নেই। তারপরে হাজব্যান্ড বাড়ি এসছে, তো মোবাইল ঘাঁটতে ঘাঁটতে, বউটা মোবাইল ঘাঁটতে ঘাঁটতে বলছে আমি হঠাৎ দেখলাম একটা হোয়াটসঅ্যাপে একটা মেয়ের ছবি, তারপরে চ্যাটগুলো আমি খুললাম, খুলে দেখে আমার পায়ের তলার মাটি সরে গেছে। এবং আমি তখন গ্যালারি চেক করতে থাকলাম, গ্যালারিতে দেখলাম দুজনের অনেক অন্তরঙ্গ ছবি। মানে ভদ্রলোক মোবাইলটা যেখানেই যায় সঙ্গে নিয়ে যায়, সে মানে টয়লেটে গেলেও নিয়ে যায়, মেবি ভুলে গেছিল। বললাম না, সত্যি কোনোদিন চাপা থাকবে না, কোনো না কোনো কারণে সেটা ফ্ল্যাশ আউট হবেই হবে। তো ও
টয়লেটে বা কোথাও যাই হোক গেছিল, বা বাইরে বাজারে ফাজারে ফোনটা নিয়ে যেতে ভুলে গেছিল। ও কোনো সন্দেহের বশে না, এমনি জাস্ট ফোনটা দেখছিল, দেখতে দেখতে তখন বলছে এরকম আমি ছবিগুলো দেখছি, একটি মহিলার সাথে অন্তরঙ্গ ছবি, তার সঙ্গে একটি বাচ্চা আছে তার ছবি, হোয়াটসঅ্যাপে মানে হাজব্যান্ড ওয়াইফ যেরকম চ্যাটিং হয় সেই সব কথাবার্তা, ডেইলি খেয়েছো, করেছো, বাজার এনেছো, আমার এত টাকা লাগবে, এই লাগবে, সেই লাগবে, পুরো হাজব্যান্ড ওয়াইফের মধ্যে যেরকম ব্যাপারটা হয় সেরকম মেয়েটি দেখে নিল। বলছে তখন আমি কি করব, আমি নিজে মা বুঝতে পারছি না, আমি কি মরে যাব না কি করব, আমি আমার কোনো সেন্স কাজ করছে না, কি করলে আমি কি হব। তো মেয়েটি বুদ্ধিমান, কিছু বলেনি, ও চুপচাপই ছিল, ও জাস্ট ফলো করছে, দেখি কি করে। ও বলছে আমি কিছুদিন ছিল বাড়িতে, বলছে আমি প্রত্যেক দিন ফলো করছি যে কি করে, তারপরে আর কি ধরবো আর কি। বললো হ্যাঁ, রাত্রি ধরো 10টা বেজে গেল, ও সঙ্গে সঙ্গে ছাদে চলে গেল, ছাদে গিয়ে কাকে ফোন লাগিয়ে দিল। এবার ও ব্যাপারটা জেনে গেছে, ও কিছু বলছে না, শুধু ফলো আপ করছে। তারপরে রোজই একটা টাইমে ও বাইরে বেরিয়ে যাচ্ছে, বাইরে বেরিয়ে যায়, তখন ওর ওয়াইফ ফোন করছে, দেখছে ফোনটা বিজি, অনেকক্ষণ ধরে ফোন বিজি, কে ফোন করেছিল, অফিসের কলিগ টলিগ কেউ করেছিল, এরকম বলে দিচ্ছে আর কি ব্যাপারটা। তারপরে ছেলেটা কিছু উদাস উদাস ভাব লাগছে তার, মানে মাথায় কিছু একটা চিন্তা, কিছু একটা হয়েছে, হয়তো সে হয়তো বলছে চলে এসো, অমুক তমুক কিছু ব্যাপার একটা চলছিল, সে খুব উদাস উদাস বলছে। তার যাওয়ার কথা ছিল ডেটে, তার আগেই বলছে আমার একটা কাজ পড়ে গেছে, অফিসে আমাকে ডেকেছে, চলে যেতে হবে। দিয়ে বলল তখন আমি আর ধরে রাখতে পারিনি নিজেকে, আমি পুরো এটা বলে দিলাম যে আমি ও মেয়েটি জিজ্ঞেস করেছে, তখন অস্বীকার করে, যেটা স্বাভাবিক, অস্বীকার তো করবে যে না এরকম কে বলেছে তোমাকে, কে বলেছে কি এটা, না কে তোমার মাথা খেয়েছে, কে তোমাকে আমার নামে মিথ্যা কথা বলেছে। তখন তো বলবে মিথ্যে কোথায়, এই তো পুরো প্রুফ আছে, তোমার মোবাইলটা খোলো, আমি প্রুফটা তোমাকে দেখিয়ে দিচ্ছি, সমস্ত প্রুফ আছে। তখন ধরা পড়ে গেছে, কি করবে, আর ধরা পড়ে গেলে তো মানে কি বলবে, অপরাধী তো ভায়োলেন্ট হয়ে যায়, অপরাধীরা ভায়োলেন্ট হয়ে যায়, যেভাবে হোক বাঁচতে হবে, যা কিছু করে হোক। তখন সে প্রচণ্ড ভায়োলেন্ট হয়ে গেছে, ওর সঙ্গে সঙ্গে প্রচণ্ড তুমুল চলছে। তারপরে তো সে চলে গেছে চাকরির স্থানে, তখন মেয়েটি তো বললো আমি আর থাকবো না, আমি আমার বাপের বাড়ি চলে যাব। সে লিগাল ওয়াইফ, এবার সে যদি অ্যাকশন নেয় তাহলে তার চাকরিও যাবে, বা সে যদি ডিমান্ড করে আমাকে হাফ টাকা দিতে হবে, সেটাও দিতে হবে। তো মেয়েটির মা আসলো, বললো আপনি কিছু করুন যাতে ওই মহিলার সাথে ছাড়ানো যায় সম্পর্কটা। এবং সেখানে এতটাই ডিপস, তাদের একটা পুরোপুরি তুমি যেটা বললে সংসার, সেই সংসার, তার একটা সন্তানও হয়েছে, এবং তার ছবিও দেখালো ওদের সাথে। বলছি দেখো এমন একটা পরিস্থিতি, না একে বাদ দিতে পারবে না ওকে, দুজনকেই রাখতে হচ্ছে, কারণ ও তো ওই যাকে ও ফ্যামিলি করেছে সেও তো জলে পড়ে যাবে। এবার তাকে এর কথা বলেছে কিনা সেটাও তো সে জানে না। এবার ছেলেগুলো তো মিথ্যা কথা বলে যে আমার বউ নেই, কিছু নেই, কিছু নেই বলে তার সঙ্গে হয়তো ফ্যামিলি গড়ে নিয়েছে, এবার তারও দোষ নেই, এরও দোষ নেই। এবার আমি কোন দিকে যাব, এবার ওকে কাটিয়ে দাও, এই করে দাও। তো আমি বললাম দেখো তোমার হাজবেন্ড কি বলছে তার সাথে কথা বলো, সে কি বলতে চাইছে। বলছে না ওর যদি অন্য ফ্যামিলি থাকে, আমাকে তাহলে আমার প্রয়োজন নেই, আমাকে ভালোবাসেন, আমি কেন ওর সাথে থাকবো। তোমারও তো সন্তান আছে, তাহলে এও তো আবার বাবা হারা, পিতৃহারা হয়ে যাবে না, তুমি যদি এখন ডিভোর্স করে দাও। বলছে তা দেবো, কিন্তু ওই আর একটা ফ্যামিলি আছে, সে এত নোংরা, আমি তাকে এত রেসপেক্ট করতাম, এত বিশ্বাস করতাম, সে এত নোংরা, আমি তো তার সাথে আর থাকবো না মা। তো আমাদের সমাজে এমন এমন ঘটনা ঘটে, মানে আমরা তো তার সাক্ষী। মানে মেয়েটা বিশ্বাসই করতে পারেনি, কোনোদিন ভাবেও নি যে তার হাজব্যান্ড বাইরে বাইরে চাকরি করছে, সে এরকম করবে। সত্যি এটা খুব মানে খারাপ লাগার জায়গা, এটা ভালোবাসার দিক দিয়ে খারাপ লাগার জায়গা। যাই হোক ম্যাম, আমাদের তো এগোতেই হবে, আর হ্যাঁ, আমাদের কাজের, আমাদের এরকম বহু পডকাস্টে কেস আছে, বহু বহু কেস কেস আছে, মানে আসে সব দেখে শুনি। যখন বলি যে তোমার হাজব্যান্ডের কিন্তু দ্বিতীয় রিলেশন আছে, তখন বলে না না না, বিশ্বাসই করবে না। তারপরে যখন নিজেরা প্রুফ পাবে তখন বিশ্বাস যখন করবে। বলবে না গায়ত্রী মাতার কাছে যাই। ঠিকই বলেছে। ম্যাম কোথায় কোথায় যাবে এবং কিভাবে কন্ট্যাক্ট করবে একটু যদি বলেন। আমার তো ফোন নাম্বার তোমার এতে ব্লিঙ্ক করছে, একদম। 7548032001। হুম। যারা অনলাইনে দেখাতে চাইছে, ভারতবর্ষের সারা জায়গা থেকে অনলাইনে দেখাতে পারবে, প্রতিকার নিতে পারবে। আর যারা আমার চেম্বারে আসতে চাইছে, চেম্বার আমার সব পেয়ে যাবে কলকাতা বেস করে, শিয়ালদা, কালীঘাট, দমদম, বালি,
কৃষ্ণনগর, এই চেম্বারগুলোতে পেয়ে যাবে। যারা যারা নিয়ারেস্ট আছে তারা এই চেম্বারে আসবে, আর যারা আসতে পারবে না তাদের জন্য অনলাইনের মাধ্যম আছে, কাজ করে দেওয়া হয়, বাহ! সব সুবিধাই আছে, কোনো আর ম্যাম চিন্তা আপনি নেই। কাজ করেন তো তারাপীঠে। আমার গুপ্ত জায়গা আছে, ওকে। সেখানে আমি কাউকে বলি না। সেই আসন, সেই জায়গা আমি কাউকে দেখাই না। ওটা আমার ওটা গুরুর বললাম না বারণ আছে। একদমই। ম্যাম তাহলে আজকে ওখানে কি বিভিন্ন ধরনের হ্যাঁ, লোক যাবে, বিভিন্ন এনার্জি নিয়ে যাবে, হুম, এ যাবে, আর সেই পাওয়ার নেই তাদের সেই জায়গায় গিয়ে দাঁড়াবে। জায়গাটা অপবিত্র হবে হিসাব মতো। হ্যাঁ, তোমাকে আমি আমি কিছু তোমাকে তারাপীঠের অলৌকিক কিছু ঘটনা আমি বলছি তোমাকে, শোনো। নিশ্চয়ই। আমার জীবনে ধরো প্রথম আমি যখন তারাপীঠে যাই, তারা আমাকে দর্শন করি, তখন তখন কি তো এত ভিড় হতো? না না ভিড় হতো না, কিন্তু তাও হতো। এখন তো তোমার মানে সব সময় ভিড়। তুমি যদি জেনারেল লাইনে যাও, ভোর 4টায় লাইন দিলে বিকেল 4টায় হয়তো তুমি ঢুকতে পারবে। তুমি যদি 500 টাকার লাইনে যাও, ভিআইপি লাইনে, তখন একটু তাড়াতাড়ি হয় আর কি। আমি যখন প্রথম তারামাকে দর্শন করি, ভীষণ এক্সাইটেড ছিলাম তারামাকে দেখবো। তখন আমার বয়স তো অনেকই অল্প, সাধনার একটা ব্যাপার ছিল। তো মাকে যখন আমি দর্শন করি, মায়ের সামনে যখন আমি দাঁড়াই, মায়ের দিকে তাকিয়ে, তুমি বললে বিশ্বাস করবে না, আমি মায়ের দিকে না তাকাতে পারছি না, এত মায়ের জ্যোতি বেরোচ্ছে। আমি তাকিয়ে চোখ নামিয়ে নিয়েছি, আবার তাকাচ্ছি, আবার যেন মনে হচ্ছে জ্যোতিতে চারিদিক মানে ঝলসে যাচ্ছে। এটা আমার জীবনে একটা খুব মানে অভিজ্ঞতা বলতে পারো, কিন্তু এটা ফার্স্ট টাইমই হয়েছিল। আর আর যে এত মায়ের কাছে যাই দর্শন করি, ওই জ্যোতিটা আর দেখতে পাইনি। প্রথম যেদিন আমি মাকে দর্শন করেছিলাম, এই ফিলিংসটা হয়েছিল। তখন ম্যাম শ্মশানগুলো কি চেঞ্জ হয়েছিল? কেমন ছিল একটু আশেপাশে তখন পরিবেশ? তো, এখন তো শ্মশান ডেভেলপ হয়ে গেছে। হুম। তখন শ্মশানে কুটির ছিল, মাটির ঘর ছিল, আমরা তো মাটির ঘরে গিয়ে থাকতাম। ওখানে ওনারা মারা গেছেন, সব ওই ইয়েরা থাকতো, সাধুগুলো থাকতো। আমাদের গুরুদেবের কানেকশনেই আর কি যেতাম। মাটির, গুরুদেব এখনো আছে? হ্যাঁ গুরুদেব আছে। মাটির মাটির সব ঘর, হুম। তার মধ্যে ধরো ঝমঝম করে বৃষ্টি হচ্ছে, আমাদের কোনো কালচার চলছে, এইসব সাধনার লাইন নিয়ে আলাপ আলোচনা চলছে। ওই ঘরের মধ্যে যজ্ঞ সব করা থাকে, যজ্ঞকুণ্ড থাকে, 12 মাস যেখানে যজ্ঞ হয়, ওই কুটিরের মধ্যেই মাটির ঘর দিয়ে। তো ওখানে বৃষ্টি হচ্ছে, চাপাটি বানাচ্ছে, সব আছে সাধনা। মোটা মোটা চাপাটি খেতে খুব ভালো লাগে, সে আলু ছেনে খুব টেস্টি। তারপরে তো হচ্ছে, আর এরকম কাঠের সেই কুলঙ্গি থাকে না, ওর মধ্যে বাসনপত্র যা আছে ওগুলো রাখে। আপনার বাসন টাসন নিতে গিয়ে সব সাপের খোলস, সাপে খোলস ছেড়ে গেছে। সাপের খোলস খুব কাজের জিনিস, তন্ত্রে প্রচুর কাজে লাগে সাপের খোলস। তো এরকম তখনকার শ্মশানে একটা গা ছমছমে ভাব, ওই যে মাটির কুটিরে থাকা, মানে এত সুন্দর একটা, কি বলবো, ওই সময়ের ফিলিংস গুলো এখন আর নেই। এখন আর ওর মধ্যে মাটির কুটির নেই, কিচ্ছু নেই, সব কংক্রিটের ঘর বানিয়ে দিয়েছে, হুম। কিচ্ছু নেই। ম্যাম কিছু অলৌকিক কিছু দেখতে পেয়েছেন কোনোদিন? হ্যাঁ, অলৌকিক তো অনেকবার দেখেছি। একটু রাখুন না। ও একটা কথা বলি, তারাপীঠে মুন্ডমালিনী তলা আছে জানো? হ্যাঁ। মুন্ডমালিনী তলা, আর ওর পাশ দিয়ে ওই নদী প্রবাহিত হয়েছে, দ্বারকা নদী। সেই নদীতে তো জল এখন নেই, বর্ষাকালে জল থাকে। আর এখন সব কংক্রিট দিয়ে পাড়গুলো সব বাঁধিয়ে দিয়েছে। হুম। এই সরকারের আমলে, গত সরকারের আমল থেকে ওই কাজ করেছে, ডেভেলপমেন্ট করেছে, মানে শ্মশান টশান সব ডেভেলপড হয়ে গেছে, আর ওই পাড়গুলোও বাঁধিয়ে দিয়েছে, সিঁড়ি ফিরি সুন্দর করে বাঁধানো। তো মুন্ডমালিনী মায়ের মন্দির আছে। আমি বোধহয় বছর তিনেক আগের এই ঘটনাটা তোমাকে বলছি। আমি তখন এরকম লম্বা লম্বা চুল আমার ছেড়ে দিয়েছি, দুপুরবেলা, ভর দুপুরে খাওয়া দাওয়ার পরে আমি ওখান দিয়ে যাচ্ছি। খুব দুই একটা ছেলে ওই পাড়ে বসে গল্প করছে, কেউ নেই, শুনশান। আমি চুলটা ছেড়ে ওখান দিয়ে গিয়ে এরকম এরকম উঁচু বেদি মতো আছে, ওইটা পার হয়ে আমি মায়ের স্থানটাই জাস্ট পা দিয়েছি দুপুরবেলা। এবং আমি চটিটা খুলতে না ভুলে গেছিলাম। পাটা আমি যেই দিয়েছি মায়ের ওই ওই এরিয়ার ভেতরে, তুমি বললে বিশ্বাস করবে না, আমার সারা শরীর দিয়ে, তুমি কারেন্ট লাগলে যেরকম হয়, কারেন্টের মতো আমাকে ভেতরে টেনে নিচ্ছে, মাটির দিকে টেনে নিচ্ছে, মানে মাথা থেকে পা পর্যন্ত। আমার ছট করে তখন মাথায় এসছে, ওরকম দিয়ে আমি বসে পড়েছি, আমার মাথায় এসে চটিগুলো আমি তখন হাত দিয়ে খুলে ওই পারে ফেলে দিয়েছি।
ফেলে দিই, তার পাশেই হোমকুণ্ডটা আছে। তখনও ওরম হচ্ছে, আমি তখন মাথা চোখ বন্ধ করে বসে গেছি, সারা শরীরে পুরো ঝিনঝিন ঝিনঝিন করছে আর আমাকে পুরো টেনে নিচ্ছে। তারপরে প্রায় 2-3 মিনিট পরে তখন ওই জিনিসটা কেটে গেল। মানে এই যে ফিলিংসটা, মানে আমি ভাবতে পারিনি যে আমার এরকম হবে। ওইখানে জানো তো, সব বাচ্চাদের মারা গেলে ওইখানে পুঁতে দেয়, কবর দেয়, বাচ্চাদের পোতা থাকে। আর মায়ের পুণ্যবানী তলা, ওই জায়গাটা পুরোটা শ্মশান, ওর তলায় সব পোতা আছে, কেউ নেই ওখানে। তারপরে আমি দূরে দেখছি আমাদেরই একটা ছেলে ওই 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 নদীর ধারে ওরা কিছু করছে। তখন আমি মুখে কথা বলতে পারছি না, হাত দিয়ে এরম ডেকেছি। তখন ওরা চলে এসছে, দিয়ে বলছে দিদি কি হলো কি হলো। আমি বলছি জানো তো এই 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 ফিলিংস আমার এই মুহূর্তে এরকম হলো। বলছি তুমি ঠিক আছো ঠিক আছে? আমি বলছি হ্যাঁ এখন ঠিক আছে। জল ঠল দিল। মানে অদ্ভুত ব্যাপার, এগুলো শুনলে মানুষ হয়তো বলবে গল্প, কিন্তু গল্প হলে আমি এখানে বলতে আসতাম না। ঠিকই। কি করে এটা সম্ভব তুমি বলো? ওই যে আমার পাটা নামানোর সাথে সাথে আমাকে কারেন্টের মতো টেনে নিচ্ছে, এটা কি করে হয়? কতটা শক্তি সেখানে আছে, আর মা স্বয়ং সেখানে বিরাজ করছে পুণ্যমালিনী তলায়। ওটা পুরোটা তন্ত্রের জায়গা, মায়ের জায়গা, চারিদিকে ঘুরে বেড়ায়। কোনো রকম এদিক ওদিক হলেই তোমাকে ভুগতে হবে। মানে সেদিনকে আমাকে মেরে ফেলতেও পারতো। থ্যাংক ইউ সো মাচ ম্যাম, আজকে আমাদের সাথে দুটো বিষয় নিয়ে কথা অনেকগুলো বিষয় হয়েছে কথা। আর প্রথমে কৌশিক অমাবস্যা খুবই জাগ্রত, এবং আপনারা যদি চান কিছুদিনের মধ্যেই আছে ম্যাম, 10ই সেপ্টেম্বর বলছিলেন হ্যাঁ তো? হ্যাঁ, 10ই 10ই সেপ্টেম্বর সেপ্টেম্বর আছে, ভাদ্র মাসে কৌশিক অমাবস্যা কৌশিক হয়, 10ই অমাবস্যা আছে। সেপ্টেম্বর। আপনারা কন্ট্যাক্ট করুন ম্যামের সাথে, এবং আপনারা ভালোবাসা সবসময় দিয়েছেন, দুটো পডকাস্টেই দিয়েছেন। আর বেশি দীর্ঘায়িত করবো না, আমি আপনাদের হোস্ট কৌশিক সেন, আজকে আমাদের গেস্ট আবারও গায়ত্রী মাতা, এবং ক্যামেরার নমস্কার। পেছনে অ্যাজ ইউজুয়াল কিংশুক সেন। নমস্কার। নমস্কার।